সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অলরেডি প্রকাশিত হয়েছে এবং এর যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষাটি সামনে অনুষ্ঠিত হবে এবং আপনারা লিখিত পরীক্ষার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আপনারা এটিও জানেন যে লিখিত পরীক্ষায় অনেক বেশি পরিমাণে মার্কস উঠানো এটি কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার জন্য অবশ্যই আপনাকে কিছু নির্দেশনা ফলো করতে হবে। যদি আপনি সে সমস্ত নির্দেশনা ফলো না করে স্বাভাবিকভাবে লিখে যান বা একাডেমিক সময়ে যেরকমভাবে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো লিখেছেন সেরকম যদি লিখেন তাহলে কিন্তু আপনি খুব একটা বেশি ভালো করতে পারবেন না, কারণ এটি হচ্ছে একটি কি প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই আপনাকে লেখা সেই মানেরই লিখতে হবে, ঠিক আছে? এবং আরও অন্যান্য সার্বিক বিষয়ে খেয়াল রাখতে হবে। তো কোন কোন বিষয়গুলো আপনাকে মানতে হবে এবং কোন কোন বিষয়গুলো পরীক্ষার হলে করা যাবে না সেইগুলো নিয়েই কথা বলবো। এবং এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন, আর লিখিত পরীক্ষায় পাশ করলেই কিন্তু আপনার চাকরিটি নিশ্চিত হয়ে যাচ্ছে। তো আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, খাতাটি কিভাবে উপস্থাপন করতে হবে, সবগুলো বিষয় কিন্তু একবারে ক্লিয়ার আপনাদেরকে ধারণা দেবো আমি এবং দেখাবো যে কিভাবে লিখতে হবে, ঠিক আছে? আমরা মূল আলোচনায় চলে যাই। লিখিত পরীক্ষায় ভালো করতে হলে অর্থাৎ 80+ বা 75+ মার্কস পেতে হলে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট বা সময়ের প্রতি খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে আপনার প্রথম কাজ, যে সময় এর প্রতি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? সময়ের গুরুত্ব বা আপনাকে সময়টি ভাগ করে নিতে হবে। দেখুন এখানে লিখিত পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা এবং 3 ঘন্টার মধ্যে আপনাকে মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? এটি লিখিত পরীক্ষা যারা অর্থাৎ যাদের একেবারে বিস্তারিত লিখতে হয়, যেমন বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এই টাইপের যে সাবজেক্টগুলো রয়েছে তাদের জন্য সময় ভাগ করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো সময়টি আপনাকে ভাগ করে নিতে হবে যে আপনি একটি বড় প্রশ্নের জন্য কত মিনিট সময় ব্যবহার করছেন আর একটি ছোট প্রশ্নের জন্য কত মিনিট সময় ব্যবহার করছেন, ঠিক আছে? এবং অবশ্যই আপনাকে ঘড়ি দেখে সেই বিষয়টি নিশ্চিত হতে হবে। আচ্ছা, মোট 120 মিনিট সময় 180 মিনিট সময়, 180 মিনিট সময়ের মধ্যে আপনি 120 থেকে 25 মিনিট সময় 120 থেকে 125 মিনিট সময় আপনি বড় প্রশ্নের জন্য ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এবং বাকি যে সময়টুকু থাকছে এই বাকি সময়টুকু আপনি ছোট প্রশ্নের জন্য ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার যে বিষয়টি ঘটবে সেটি হলো যে বড় যে প্রশ্নগুলো রয়েছে, বড় 15 নম্বরের প্রশ্নগুলো যদি আপনি একটু ভালোভাবে লিখতে পারেন তাহলে সেখানে কিন্তু আপনি 11 অথবা 12 পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কিন্তু আপনি ছোট প্রশ্নগুলো অর্থাৎ যে 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনি যত ভালোই লিখেন না কেন সেখানে আপনি 3-এর বেশি পাওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে? 3-এর বেশি আপনি পাবেন না। এজন্য অবশ্যই ব্রিফ কোশ্চেনগুলোর প্রতি গুরুত্ব না দিয়ে একেবারে ব্রড যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেটি আলোচনা করার চেষ্টা করা হলো। দ্বিতীয়ত যে বিষয়টি, যে কোন প্রশ্ন কতখানি লিখবেন, ঠিক আছে? বা কতটি পয়েন্ট দিবেন, অর্থাৎ কত পৃষ্ঠা লিখতে হবে, বড় প্রশ্নগুলো কত পৃষ্ঠা লিখতে হবে। এক্ষেত্রে আপনার পৃষ্ঠা যে অনেক লিখতে হবে বিষয়টি কিন্তু এরকম নয়। আপনি যতটুকুই লিখবেন আপনাকে মানসম্মত লিখতে হবে, ঠিক আছে? তারপরেও আমি মনে করি যে স্ট্যান্ডার্ড মান হচ্ছে 4.5 থেকে 5.5 পৃষ্ঠা। 4.5 থেকে 5.5 পৃষ্ঠা হচ্ছে কি বড় প্রশ্ন। 4.5 থেকে 5.5 পৃষ্ঠা হচ্ছে বড় প্রশ্ন যদি আপনি লিখেন তাহলেই কিন্তু এনাফ। এবং 1 থেকে 1.5 পৃষ্ঠা হচ্ছে কি ছোট প্রশ্ন। 1 থেকে 1.5 পৃষ্ঠা হচ্ছে ছোট প্রশ্ন যদি আপনি লিখেন তাহলে এনাফ, ঠিক আছে? আপনার এই নম্বরের জন্য এনাফ। এবং অবশ্যই সেই লেখাটি কি হতে হবে, তথ্যবহুল লিখতে হবে, ঠিক আছে? একেবারেই অযাচিত লেখা লিখলে কিন্তু হবে না। 4.5 থেকে 5.5 পৃষ্ঠা যদি আপনি লিখতে পারেন বড় প্রশ্নগুলো তাহলেই কিন্তু যথেষ্ট। আচ্ছা, 3 নম্বরে যে বিষয়টি, অনেকেই বলেন যে কালার পেনের বিষয়টি, অর্থাৎ 2 কালার 3 কালারের পেন ব্যবহার করা। দেখুন এখানে কিন্তু সময়টা অনেকটাই কম থাকে, সেক্ষেত্রে আপনি কালার পেন ব্যবহার করতে পারেন শুধুমাত্র আন্ডারলাইনের ক্ষেত্রে, অর্থাৎ নিচে দাগ দেওয়ার জন্য আপনি কালার পেন ব্যবহার করতে পারেন।
অন্যথায় আপনি শুধুমাত্র কালো কালারের পেন ব্যবহার করেও কিন্তু ভালো পরিমাণ নম্বর পাওয়া সম্ভব। ঠিক আছে, আর বারবার যখন আপনি কলম চেঞ্জ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময়ের যে মেইনটেইন টাইম ম্যানেজমেন্ট যেটিকে বলা হচ্ছে সেটির কিন্তু ব্যাঘাত ঘটবে। এর পরবর্তীতে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার বিষয়ে যে সংজ্ঞা বা বিভিন্ন বিজ্ঞানী বা দার্শনিকের যে কোটেশনগুলো রয়েছে এই কোটেশনগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। প্রশ্নের মধ্যে এই কোটেশনগুলো অবশ্যই ব্যবহার করতে হবে এবং সেগুলো ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু সেগুলো আপনার যিনি পরীক্ষক থাকবেন তিনার চোখে পড়লে আপনার সেটিকে অবশ্যই ভালো মার্কস দেওয়ার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আর কি। সংজ্ঞা এবং কোটেশনের প্রতি অবশ্যই গুরুত্ব রাখতে হবে, এটি আপনার মার্কস অনেকাংশে বাড়ায় দেবে। এর পরবর্তীতে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে গ্রাফ বা তথ্যচিত্র। ঠিক আছে, তথ্যচিত্রের মাধ্যমে আপনি যে প্রশ্নগুলো উপস্থাপন করবেন সেগুলোর মার্কস কিন্তু অনেকটা বেড়ে যাবে। জেনারেল লেখার চেয়ে অর্থাৎ গদ আকারে লেখার চেয়ে আপনি যদি সেটিকে তথ্যচিত্র, গ্রাফ বা পাইচার্ট দিয়ে যদি উপস্থাপন করেন তাহলে কিন্তু সেটি শিক্ষকের মন কাড়বে, সেক্ষেত্রে কিন্তু মার্কস আপনি অনেক বেশি পাবেন। ঠিক আছে, অন্যান্যরা যদি একটি প্রশ্ন সাধারণভাবে লিখে 8 পায়, আপনি সেখানে 11 নম্বর পাওয়ার যোগ্যতা রাখবেন যদি আপনি গ্রাফ বা তথ্যচিত্র দিয়ে লিখেন। এছাড়াও আরও একটি বিষয় সেটি হচ্ছে সাল বা সংখ্যা, যেমন বিভিন্ন ধরনের সাল রয়েছে বা সংখ্যা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু প্রশ্নের মানটা অনেক ভালো হয়। ঠিক আছে, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সুন্দর লেখা, আপনাকে লেখা অবশ্যই সুন্দর হতে হবে। ঠিক আছে, কোনো রকমের কাটাকাটি করা যাবে না, সুন্দর লেখা এবং কাটাকাটি অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যদি কোনো রকম দু একটি শব্দ ভুল হয় তারপরে সেটি একেবারে ঘিচিমিচি করে না কেটে দিয়ে হয়তো বা এক টানে কেটে দিয়ে আমরা লিখতে পারি। আপনার সুন্দর লেখা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সুন্দর লেখা ভালো নম্বর পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার লেখা ভালো না হয় কিন্তু আপনি অনেক লিখেছেন, আপনি লুজশিটের পরে লুজশিট নিয়েই যাচ্ছেন কিন্তু আপনার লেখা সুন্দর না, আপনার লেখা টিচার পড়তে পারছে না, তাহলে কিন্তু আপনার মার্কস ভালো আসবে না। এবং আরও একটি বিষয় অনেকে প্রশ্ন করে থাকেন যে প্রশ্ন কি সিরিয়ালি লিখতে হবে? হ্যাঁ, আপনি যেটি আপনার কাছে ভালো মনে হবে সেটি লিখতে পারেন, তবে প্রশ্নের যে সিরিয়াল সেই প্রশ্নের সিরিয়ালি যদি আপনি আনসার করতে পারেন তাহলে এটি কিন্তু টিচাররা অবশ্যই পজিটিভলি দেখবে। যেহেতু এখানে প্রত্যেকটি নম্বর থেকে একটি করে প্রশ্ন আপনাকে লিখতে হবে, সুতরাং যদি আপনি পারতপক্ষে সিরিয়ালি লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, লিখলেও হবে না লিখলেও হবে, তবে প্রশ্ন যদি সিরিয়ালি লিখেন তাহলে সেটি কিন্তু অনেক বেশি টিচারের কাছে পজিটিভ হবে যে হ্যাঁ এই প্রার্থী হচ্ছে প্রশ্ন সবগুলো সিরিয়ালি লিখেছে এবং তার মার্কিং করতেও কিন্তু এ বিষয়ে সুবিধা হবে। ঠিক আছে, তারপরে মানসম্মত লেখা বলতে এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে যে আপনি একেবারে আপনার মন গড়া লেখা যাবে না। ঠিক আছে, মন গড়া কোনো কিছুই লেখা যাবে না, আপনাকে অবশ্যই বই পড়ে বুঝে তথ্য দিয়ে লিখতে হবে। ঠিক আছে, মন গড়া কোনো লেখা যাবে না। যদি মন গড়া লেখা লিখেন তাহলে কিন্তু আপনার শুধুমাত্র পৃষ্ঠাই ভরবে, কিন্তু সেক্ষেত্রে আপনার নম্বর ভালো হবে না। ঠিক আছে, আপনার কোনোভাবে আপনি নম্বর ভালো পাবেন না। এবং 9 নম্বরে আরও একটি যে বিষয় যে মার্জিনের যে বিষয়টি, ঠিক আছে, মার্জিন আপনার মূল যে খাতা, আপনি মূল খাতা পাওয়ার পরেই আপনার পুরো খাতাটি সুন্দরভাবে মার্জিন করে নেবেন এবং মার্জিনের ভিতরে সম্পূর্ণ ফাঁকা রাখবেন। মার্জিনের ভেতরের যে অংশ সেই ভেতরের অংশ সম্পূর্ণটাই ফাঁকা রাখবেন, সেই অংশটি অবশ্যই শিক্ষকের জন্য, এর মধ্যে কোনো কিছুই লেখা যাবে না। ঠিক আছে, এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 10 নম্বরে আমরা আলোচনা করছি। এরপরে খাতাটি আমরা কিভাবে লিখব, ঠিক আছে, খাতার প্রেজেন্টেশনটা কেমন হবে সেটা দেখাচ্ছি আমি। পয়েন্ট, আপনার পয়েন্ট কতগুলো হবে, কোন প্রশ্নের ক্ষেত্রে কতগুলো পয়েন্ট দিলে আমরা ভালো মার্কস পাবো। পয়েন্টের ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে যে যেগুলো 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের ক্ষেত্রে আপনাকে মোটামুটি 12 থেকে 14টি পয়েন্ট দিতে হবে। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে পয়েন্ট হচ্ছে 12 থেকে 14টি, আর 5 নম্বরের ক্ষেত্রে পয়েন্ট আপনার 4 থেকে 5টি। ঠিক আছে, তবে এক্ষেত্রে যদি আপনার বিভিন্ন রকমের সংজ্ঞাগুলো থেকে যায়, আপনি সেভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করে আপনাকে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। আপনি যদি এই সার্বিক বিষয়গুলো যদি মাথায় রেখে আপনার পরীক্ষার উত্তরপত্রটি সাজাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি পরীক্ষায় 75+ নম্বর পাবেন। তবে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হচ্ছে যে আপনাকে প্রথমত সময় মেনটেন করতে হবে, টাইম ম্যানেজমেন্ট, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহকারে দেখতে হবে। ঠিক আছে, এবং খুব বেশি লেখা যাবে না, বেশি লিখলে কিন্তু আপনি সময় পাবেন না। আপনার হচ্ছে সংজ্ঞা বা কোটেশন, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভাবে আপনাকে দেখতে হবে, এই জিনিসগুলো ঠিকঠাক মতো দিতে হবে এবং গ্রাফ বা পাই চার্ট বা ফ্লো চার্ট এগুলোর মাধ্যমে আপনাকে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, হাতের লেখাটাও সুন্দর করতে হবে, হাতের লেখা সুন্দর করতে হবে এবং আপনার হচ্ছে যে মানসম্মত লেখা। ঠিক আছে, এই 5টি পয়েন্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5টি পয়েন্ট আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমরা কিভাবে খাতায় উপস্থাপন করব সেই বিষয়টি দেখব। এইখানে আমরা একটি প্রশ্ন আপনাদেরকে লিখে দেখানোর চেষ্টা করেছি যে প্রশ্নের উপস্থাপনাটি ঠিক যেন এরকম হয়। তাহলে দেখুন আপনারা যে খাতার লেখার মান এবং দেখতে আসলে কতটুকু ভালো লাগছে। ঠিক আছে, আপনারা এই যে কালার পেন ব্যবহারের যে বিষয়টি, যে শুধুমাত্র একটি কালি ব্যবহার করার কথা বলা হলো, যে শুধুমাত্র আন্ডারলাইনের জন্য একটি অন্য কালি আপনারা ব্যবহার করতে পারেন, বাদ বাকি সবগুলো এক কালারের কালো কালি দিয়েই আপনি লিখতে পারেন। দেখুন এখানে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রশ্ন লেখা হয়েছে। এখানে যদি আপনারা দেখেন যে খাতার অ্যাপিয়ারেন্সটা কত সুন্দর লাগছে। ঠিক আছে, আপনাকে যদি এই খাতাটি মূল্যায়ন করতে দেওয়া হয় তাহলে আপনি বা কতটুকু নাম্বার দিবেন? নিশ্চয়ই ভালো নাম্বার দিবেন, কারণ দেখুন খাতাটিতে কোনো রকমের কাটাছেঁড়া নেই, কোনো রকমের ঘষাঘষি নেই। ঠিক আছে, অতিরিক্ত কোনো লেখা নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লেখা রয়েছে। তাহলে এরকম মানের যদি একটি খাতা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি সেখানে ভালো নম্বর পাবেন। এখানে প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো। এই প্রশ্নটি এখানে লিখে দেখানো হয়েছে। তো এখানে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটু ভূমিকা দেওয়া হয়েছে এবং ভূমিকাটা অবশ্যই আপনাকে দিতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহকে দুই ভাগে ভাগ করা হয়, সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি। তো এখানে তার পরবর্তী সময়ে 1-2 করে সিরিয়ালি দেওয়া হয়েছে এবং দেখুন যে পয়েন্টগুলো খাতার মার্জিন থেকে 1 থেকে 1.5 ইঞ্চি সরে লেখার চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একই রকমভাবে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টের যে বিশ্লেষণ, এই বিশ্লেষণগুলো অনেক বড় বড় বিশ্লেষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে পয়েন্টের সংখ্যাটি বাড়াতে হবে এবং ভেতরের যে লেখা 2-1 লাইন লিখলেও সেই লেখাটা যেন যৌক্তিক থাকে এবং গুরুত্বপূর্ণ হয় এবং ওই পয়েন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েই যেন সেই লেখাটি হয়, এই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন এখানে হচ্ছে যে মোট 10টি পয়েন্ট দেওয়া হয়েছে এবং তারপরে প্রশ্নের শেষে হয়তো এরকম ছিল যে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের কোন পদ্ধতিটি আপনি উপযুক্ত বলে মনে করেন। তো সেই বিষয়টি এখানে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের উপযুক্ত পদ্ধতি দিয়ে শেষে গিয়ে উপসংহার লিখে শেষ করা হয়েছে এবং দেখুন যে মার্জিনের ভেতরের অংশটি কিন্তু সম্পূর্ণটাই ফাঁকা রয়েছে, এখানে কোনো রকমের লেখা নেই। এটি শিক্ষকের ব্যবহারের জন্য, এজন্য আপনাকে মার্জিনের ভেতরের অংশটিতে কখনোই কোনো সময় কিছুই লেখা যাবে না। এইভাবে খাতাটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আপনি উপস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো একটি মার্কস পেয়ে লিখিত পরীক্ষায় পাশ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।